গত কিছুদিন ধরে শাহেনশা রাহুল গান্ধী ভোট চুরির জিগির তুলে বাজার গরম করার চেষ্টা করছেন। সেদিন আবার দেখলাম রাহুল গান্ধীর পাশে মহান বিপ্লবী নেতারাও বসে রয়েছেন। এ এক বিচিত্র খেলা। 6 বছরের বাচ্চারাও নাকি রাহুল গান্ধীর কানে কানে ভোট চুরির জ্ঞান শুনিয়ে যাচ্ছেন। একটু দেখে নেওয়া যাক ভিডিওটা। छोटे छोटे बच्चे आ रहे हैं, बड़ा स्ट्रेंज फिनोमिना है। छोटे से बच्चे आ रहे हैं, मेरे पास आ रहे हैं और मेरे कान में कह रहे हैं वोट चोर गद्दी छोड़, एक के बाद एक। मतलब ये एडल्ट्स नहीं है, छोटे से हैं। अब छोटे से 6 साल के बच्चे को पता लग गया, और एक नहीं मतलब अनेक आ रहे हैं, हजार, जहां भी जा रहा हूं। আসলে রাহুল গান্ধী নিজেই বলে দিলেন আমার চুল পাকলেও বুদ্ধি পাকেনি। যাই হোক, যখন ভোট চুরির জিগির রাহুল গান্ধী নিজেই তুললেন, তখন একবার দেখে নেওয়া যাক ভারতে এই ভোট চুরির প্রথম কারিগর কারা। আরে রাহুলের পূর্বপুরুষ জওহরলাল নেহেরুই তো এই ভোট চুরির প্রথম কারিগর। তিনি তো প্রধানমন্ত্রীর মসনদে বসেই ছিলেন ভোট চুরি করে। আজকে আপনাদের সেই গল্পই শোনাবো, আর এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বাক্সে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। স্বাধীনতার কিছুদিন আগে 1946 সালের কথা। তখন এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে ভারতের স্বাধীনতা কেবল সময়ের অপেক্ষা। কংগ্রেসের সভাপতির নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এটা সবাই তখন জানতো যে কংগ্রেসের সভাপতিই হবেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তখনকার কংগ্রেসের সংবিধান অনুসারে কংগ্রেসের সভাপতি নির্বাচনের অধিকার ছিল প্রাদেশিক কমিটিগুলির। তখন সারা দেশে কংগ্রেসের 15টি প্রাদেশিক কমিটি ছিল। পার্টির সর্বভারতীয় সভাপতি নির্বাচনে দেখা গেল এই 15টি প্রাদেশিক কমিটির মধ্যে 12টি প্রদেশ কমিটি সর্দার বল্লভভাই প্যাটেলকে সমর্থন করেছেন। বাকি 3টে কমিটি ভোটদানে বিরত ছিল। অর্থাৎ 15টির মধ্যে 12টি ভোট পান সর্দার বল্লভভাই প্যাটেল, একটিও ভোট পাননি জওহরলাল নেহেরু। কংগ্রেসের সভাপতির পদ, যিনি পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন, তার মনোনয়ন জমার শেষ দিন ছিল 29 এপ্রিল 1946। সেদিন পর্যন্ত জওহরলাল নেহেরুর নাম ছিল না, ছিল শুধু সর্দার বল্লভভাই প্যাটেলের নাম। বিপুল জনপ্রিয়তা নিয়ে তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হতে চলেছিলেন, অর্থাৎ ভারতবর্ষের আসন্ন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। কিন্তু ক্ষমতার মোহ, ক্ষমতার লোভ গান্ধী নেহেরু পরিবারের রক্তে রয়েছে। রাজনীতিকে তাঁরা এক প্রকার পারিবারিক ব্যবসা বানিয়ে ফেলেছেন ততদিনে। মতিলাল নেহেরু, তাঁর ছেলে জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী জওহরলাল নেহেরুর কন্যা, ইন্দিরা গান্ধীর 2 ছেলে সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী, তাদের ছেলে মেয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এভাবেই উত্তরাধিকার চলছে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সম্পত্তির মতো রাজনীতি হস্তান্তর হয়েছে। এই সেই জওহরলাল নেহেরু যিনি বলেছিলেন আজাদ হিন্দ ফৌজ নিয়ে নেতাজি যদি ভারতবর্ষে প্রবেশ করেন তাহলে আমি তলোয়ার নিয়ে তাদেরকে আটকাবো। ক্ষমতার মোহে নেহেরু ও তার অনুগামীরা প্রবল চাপ সৃষ্টি করেন মহাত্মা গান্ধীর ওপর, কারণ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যে তাকেই হতে হবে। ভবিষ্যতের পারিবারিক রাজনীতি টিকিয়ে রাখার জন্য এ ব্যাপারে মরিয়া ছিলেন তাঁরা। তারা মানতে পারেননি যে সর্দার বল্লভভাই প্যাটেল প্রধানমন্ত্রী হবেন। এরপরই শুরু হয় ষড়যন্ত্র চক্রান্ত, শুরু হয় ভোট চুরির নোংরা খেলা, উন্নত মানের রিগিংও বলা যেতে পারে। চাপ সৃষ্টি করে নেহেরুকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার পথ তৈরি হয়। কিন্তু সেদিন নেহেরু নিজেও জানতেন তার জনপ্রিয়তা এমন ছিল না যে তিনি কংগ্রেস বা দেশের মানুষের জনমতে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হবেন। নেহেরু বুঝলেন সেজন্য নিতে হবে অন্য পথ। একজন ব্যক্তি তাকে প্রধানমন্ত্রী করতে পারেন, তিনি হলেন জাতির জনক মহাত্মা গান্ধী।
অনেক ইতিহাসবিদ বলেন 1946 সালের কংগ্রেস কমিটির বৈঠকে ব্যাপক চাপ দেওয়া হয় গান্ধীর ওপর। জেবি কৃপালিনী, কংগ্রেস ওয়ার্কিং কমিটির অন্যতম সদস্য, তখন গান্ধীর ইচ্ছায় নেহেরুর নাম প্রস্তাব করেন। এআইসিসির কয়েকজন সদস্য পরে আনুষ্ঠানিকভাবে নেহেরুর নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবকে সমর্থনের জন্য সম্পূর্ণভাবে চাপ সৃষ্টি করা হয় অন্যদের ওপর। অবৈধভাবে আনা হয় এই প্রস্তাব, আর এটি ভারতের ইতিহাসে প্রথম ভোট চুরির ঘটনা বলে পরিচিত। নেহেরুর চাপে গান্ধীজি সর্দার প্যাটেলকে বলেন নাম প্রত্যাহার করতে হবে। সর্দার প্যাটেল তখন তৎক্ষণাৎ নিজের নাম প্রত্যাহার করে নেন। তবে গান্ধী নেহেরুকে এও বলেন, তোমার নাম কোনো প্রদেশ কমিটি প্রস্তাব করেনি, শুধু এআইসিসির কয়েকজন সদস্য প্রস্তাব করেছেন। এই মন্তব্যে নেহেরু ছিলেন একেবারে নীরব, কারণ তিনি জানতেন কতটা অগণতান্ত্রিকভাবে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতে চলেছেন। এই ঘটনার পরে মুখ খুলেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি বলেছিলেন মহাত্মা গান্ধী আবারও নেহেরুর পক্ষে দাঁড়ালেন এবং তার বিশ্বস্ত সহকর্মী সর্দার প্যাটেলকে ত্যাগ করলেন। রাজেন্দ্র প্রসাদ আরও বলেছিলেন জওহরলাল নেহেরু ব্রিটিশদের দেখানো পথই অনুসরণ করবে। সে সময় অনেকেই মনে করতেন নেহেরু আসলে ব্রিটিশদের লোক। এই সময় সর্দার প্যাটেলের বয়স ছিল 71 আর জওহরলাল নেহেরুর 56, কিন্তু পার্থক্য ছিল দুজনের। নেহেরু ছিলেন ক্ষমতালোভী আর সর্দার প্যাটেল যা কিছু করতেন তা দেশের জন্য করতেন, মাতৃভূমির জন্য করতেন। এই প্রেক্ষিতে অনেকেই মনে করেন জওহরলাল নেহেরু যেভাবে মহাত্মা গান্ধীর ওপর চাপ সৃষ্টি করে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন তা কখনোই আদর্শ গণতান্ত্রিক পদ্ধতি ছিল না। তাই অনেকে এখনো সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেন না। এ বিষয়ে একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের সামনে বলেছিলেন আজ দেশটা অন্যরকম হতো যদি সর্দার বল্লভভাই প্যাটেল দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন। সত্যি কথা বলতে দেশের প্রথম প্রধানমন্ত্রীর পদটি এক কথায় অবৈধভাবে দখল করেছিলেন জওহরলাল নেহেরু, কারণ সে সময় তার পাশে ছিল না জনগণ, ছিল না কংগ্রেসের কোনো প্রাদেশিক কমিটি। আজকের রাজনীতিতে যখন রাহুল গান্ধী ভোট চুরি নিয়ে সরব হন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন, বড় বড় স্ক্রিনে ভোট চুরির প্রদর্শনী চালান, তিনি মিথ্যাচারও করেন, তখন তার নিজের যে পারিবারিক ইতিহাস সেটাকে তার একবার স্মরণ করা উচিত। কারণ ইতিহাসের প্রথম যে ভোট চুরি তার সঙ্গে জড়িয়ে রয়েছে ওই রাহুল গান্ধীরই পূর্বপুরুষ জওহরলাল নেহেরুর নাম। তাই আজ যখন রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন, আমাদের মনে পড়ে যায় সেই 1946 সালের কাহিনী, যেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হয়েও কেবল এক নেতার ইচ্ছায় ইতিহাস বদলে দেওয়া হয়েছিল। তবে এখানেই শেষ নয়। রাহুল গান্ধীর কংগ্রেসের ভোট চুরির ইতিহাস এটা তো কেবল শুরু। এরপর থেকে এই ঘটনা নেহেরু গান্ধীর কংগ্রেস পরিবার যা ঘটিয়েছে তা আমরা একের পর এক আপনাদের সামনে সিরিজ আকারে আনব। লক্ষ্য করবেন আপনারা আমাদের চ্যানেলের উপর। শেষে একটা কথা বলি, রাহুল গান্ধী এই ভোট চুরি নিয়ে আদালতে কেন যাচ্ছেন না? কেন কেবল তিনি রাস্তায় দাঁড়িয়ে ফটর ফটর করছেন, বক বক করছেন, চিৎকার চেঁচামেচি করছেন, সাংবাদিক সম্মেলন করছেন? আসলে তিনি নিজেও জানেন যে তিনি যা বলছেন সে সবই মিথ্যা কথা, যার কোনো প্রামাণিকতা নেই। বলতে হয় তাই বলছেন। সর্বশেষ খবর অনুসারে নির্বাচন কমিশন রাহুল গান্ধীকে তার এই ভোট চুরির অভিযোগের প্রমাণ দিতে বলে, কিন্তু কংগ্রেস পার্টি জানিয়ে দেয় যে রাহুল গান্ধী কোনো লিখিত বয়ান দেবেন না। এরপর নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে যে রাহুল গান্ধী একেবারেই মিথ্যা কথা বলছেন, ফালতু বকছেন। তার অভিযোগের না আছে কোনো ভিত্তি, না আছে কোনো সারবত্তা। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।